ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওটি এখনকার আমার মাধ্যমিক 2025 সালে সাজেশন, এবং এটা তোমাদের 2024 সালে যারা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্যও সাজেশন, মানে এইটাই পরবর্তীকালে 25 সালের জন্য ধার্য হয়ে যাবে, এমনভাবেই তৈরি করা হয়েছে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা জানো যে 40 নম্বরের প্রশ্ন হয়, তার মধ্যে 3টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টির নাম ইতিহাসের ধারণা, দ্বিতীয়টি সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, তৃতীয়টি প্রতিরোধ বিদ্রোহ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখন আমরা চলে যাব প্রথম যে অধ্যায়টি রয়েছে ইতিহাসের ধারণা। সেখান থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না, কাজেই যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে 2 অথবা 4 নম্বরের। 2 ও 4 নম্বরের যে প্রশ্নগুলোর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো হচ্ছে কোন কোন বিষয় স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার ওপর আলোকপাত করেছেন এমন কয়েকজন গবেষকের নাম লেখো। 3 নম্বর 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। 4 খাদ্য সংগ্রহ, মানুষ খাদ্য উৎপাদকে রূপান্তরিত হওয়ার ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 5 নম্বর আধুনিক ইতিহাস চর্চা রূপে নানান বৈচিত্র্যগুলি উল্লেখ করো। 6 নম্বর নতুন সামাজিক ইতিহাসের গুরুত্ব নিরূপণ করো। 7 নম্বর পোশাক পরিচ্ছদ থেকে কি কি জানা যায় বা এর গুরুত্ব। 8 নম্বর নৃত্য ও সঙ্গীত বিষয়ক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 9 নম্বর আধুনিক ইতিহাসে চলচ্চিত্রের গুরুত্ব আলোপ করো। 10 নম্বর আধুনিক ইতিহাস চর্চার ফটোগ্রাফির গুরুত্ব লেখো। 11 নম্বর যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব নিরূপণ করো। 12 শহরের ইতিহাসের গুরুত্ব। 13 নম্বর প্রশ্ন হচ্ছে জীবন স্মৃতির গুরুত্ব, জীবনের ঝরাপাতা। 14 নম্বর পত্রপত্রিকার গুরুত্ব, সম্প্রকাশ, বঙ্গদর্শনের সামরিক সংবাদপত্র। ইন্টারনেটের ব্যবহারের সুবিধা অসুবিধা। পরে প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার গুরুত্ব। তারপর প্রশ্ন নারী ইতিহাসের গুরুত্ব। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় 4টা থেকে। এখান থেকে জাস্ট 4টে প্রশ্ন রেখে দিয়েছি তোমাদের 8 নম্বরের জন্য। সেটা হচ্ছে বাংলার নবজাগরণের চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটি অর দিয়ে আসতে পারে। 19বিংশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্ন কোম্পানির শাসনকালে বাংলার সামাজিক আন্দোলনগুলি সম্বন্ধে সংক্ষেপে লেখো। এই আন্দোলনের ফলাফল কী ছিল। 3 নম্বর প্রশ্ন ডিরিজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন কেন সমালোচিত হয় বা ব্যর্থতায় পর্যবেসিত হয়। 4 নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। সমাজ সংস্কারক আন্দোলনের ওটা লেখা হয়নি। এরপর 4 নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে আসবে, 19বিংশ শতকের কোন কোন সামরিক পত্র, সংবাদপত্র, সাহিত্য বাংলার সমাজে প্রতিফলন ধরা পড়েছে। 2 নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা প্রসারে সরকারি উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর পাশ্চাত্য শিক্ষা প্রসারে বেসরকারি উদ্যোগ, টিকালেকর, রাধাকান্ত দেব, ডেভিড হিয়ার। 5 নম্বর চিকিৎসা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 6 নম্বর উচ্চশিক্ষা বিকাশের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। মধুসূদন গুপ্ত, হাজি মোহাম্মদ মহসিন, লালন ফকির, বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন টিকা লিখবে। নব্যবঙ্গীয় আন্দোলন ব্যর্থ হয় কেন। 9 নম্বর 19 শতকের উন্নয়নের ক্ষেত্রে বামবোধিনী হিন্দু প্যাট্রিয়ট গ্রামবার্তা পত্রিকার অবদান। 10 নম্বর হুতম পাচার নকশা নীলদর্পণ নাটকে তার ভূমিকা। এরপর এই জায়গা থেকে যে 2 নম্বর প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা দেখে নেব। সমাজ সংস্কারে বামবোধিনী পত্রিকার ভূমিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কি কি লেখালেখি হতো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কয়েকটি সামাজিক উদ্যোগ, সাঁওতাল বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা, গ্রামবার্তা পত্রিকার উদ্দেশ্য কী ছিল, হুতম পাচার নকশা গ্রন্থে কলকাতা বাবু সম্প্রদায়ে কী কীভাবে তুলনা করা হয়েছে, হুতম পাচার নকশায় তৎকালীন সমাজের মানুষকে কয় ভাগে ভাগ করেছেন, নীলদর্পণ নাটকে তৎকালীন সমাজ কীরূপ চিত্র ধরা পড়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে কেন ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগ নেয়নি, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, এই দ্বন্দ্ব কে জয়ী হয়েছিল, কে কোন উদ্যোগ নিয়ে এশিয়াটিক সোসাইটি বা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন বাংলার নারী শিক্ষা প্রসারে কয়েকটি প্রভাব,
বেতন, পরে প্রশ্ন বেতন সাহেবের ভূমিকা। এরপর চলে আসবো আমরা 3 নম্বর চ্যাপ্টারতে। এখান থেকে আমরা 5টা প্রশ্নের মতো রেখেছি। 8 নম্বরের জন্য বাংলার নীল বিদ্রোহের বিবরণ দাও। এই বিদ্রোহের কারণ, গুরুত্ব, ফলাফল, বৈশিষ্ট্য, ব্যর্থতা নিয়ে নিবন্ধ লেখো। প্রশ্নটা দুইভাবেই আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বর্ণনা দাও। এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন? ওয়াহাবি আন্দোলনের বিবরণ দাও। ওয়াহাবি করলে তোমরা অবশ্যই বাংলার ওয়াহাবি আন্দোলনের বিবরণ করবে, কারণ না হলে একটা করলে আর একটা করলে না, সেক্ষেত্রে দেখা যায় যেটা করবে সেটা আসবে, যেটা করবে না সেটা আবার চলে আসবে। সেজন্য একটি ওয়াহাবি আন্দোলন করলে ওয়াহাবি আন্দোলনের বাংলা ওয়াহাবি আন্দোলনের বিবরণ তোমরা করবে অবশ্যই। পরে প্রশ্ন, ওই প্রশ্নটাই বাংলা ওয়াহাবি আন্দোলনের প্রশ্নটা ওয়ার্ড দিয়ে আসতে পারে। তিতুমিরের বারাসাত বিদ্রোহের পরিচয় দাও। পরে প্রশ্ন, বাংলা ফরাজি আন্দোলনের বিবরণ দাও। কারণ, ফলাফল, ব্যর্থতার কারণ। 3 নম্বর চ্যাপ্টার থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো আসে, আচ্ছা, এরপর 4 নম্বর যে, আচ্ছা এটা তো বলে দিচ্ছি তোমাদের। এই জায়গা থেকে যে 4 নম্বর প্রশ্ন আসবে, ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। রংপুর, সাঁওতাল, চুয়ার, ভিল, কোল এদের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। আর টিকালোক পাবনা বিদ্রোহ, এখান থেকে 2 নম্বর যে প্রশ্নগুলো আসবে, প্রত্যেকটি বিদ্রোহের সাল, তারিখ, 2জন করে নেতার নাম, 2টি করে ব্যর্থতার কারণ, ব্যর্থতার ফলাফল মুখস্থ রাখবে, সাথে বৈশিষ্ট্য আলোচনা করবে। দিকু কাদের বলা হতো? কেনারাম বেচারাম কি? পরে প্রশ্ন, খুদকারী প্রথা কি? এলাকা চাষ কি? ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? প্রথম ও দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়? এই আইনের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয়? দেবী সিং জমিদার ও কৃষকদের ওপর কী ধরনের অত্যাচার চালাতো? কোন অঞ্চলকে জঙ্গলমোহন বলা হতো? কবে কাদের মধ্যে চাইবাসের যুদ্ধ হয়েছিল? এই যুদ্ধে কারা পরাজিত হয়েছিল? পরে প্রশ্ন, ছোটনাগপুর প্রজা সত্য আইন কি? দাদন কি? এলাকা চাষ কি? বা 3 কাটিয়া প্রথা বলতে কি বোঝো? এই যে প্রশ্ন করে দিলাম, এগুলোর মধ্যেই তোমাদের 100% 40-এ 40 তোমরা কমন পেয়ে যাবে।